যে কোনো ভোটের গণনার পর আমাদের অনেকের মনেই সাধারণ কিছু প্রশ্ন আসে। যেমন কোনো একজন প্রার্থী হয়তো দুই জায়গায় ভোটে দাঁড়িয়েছেন আর ওই দুই জায়গাতেই জিতে গেছেন, তাহলে এখন কি হবে? এরপরে যেমন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টোটাল 294টা সিট, এর ভেতর জেড নামক একটা পার্টি হয়তো 165টা সিট পেয়ে জিতে গেল। কিন্তু এই জেড পার্টির ভেতর এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, হয়তো মিস্টার কিউ। এই মিস্টার কিউ হয়তো যে বিধানসভায় দাঁড়িয়েছিল সেই বিধানসভায় তিনি হেরে গেছেন, অথচ রাজ্য চালানোর জন্য পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনে হয়তো ওই মিস্টার কিউ এর অত্যন্ত প্রয়োজন। তাহলে মিস্টার কিউ ওই বিধানসভা ভবনে যাবেন কি করে, বা এমএলএ হিসাবে তিনি পশ্চিমবঙ্গে থাকবেন কিভাবে? এছাড়া আরো একটা প্রশ্ন হলো যে গণনার সময় কোনো একটা কেন্দ্রে কোনো একজন প্রার্থীকে হয়তো জয়ী ঘোষণা করা হয়ে গেল, তাহলে ওই গণনা কেন্দ্রে কি আবার ওই বিধানসভা কেন্দ্রের গণনা হতে পারে? মানে পুনরায় কি গণনা করানো যেতে পারে? আর গেলেও কিভাবে? এইরকম বেশ কিছু প্রশ্ন আমাদের মনে আসে। তো এই সমস্ত বিষয়গুলো উপনির্বাচন আর পুনরায় গণনার অংশ। এখন এই সিচুয়েশন গুলোতে কি করা হয় সেই বিষয়টাই আজকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে বলি, কোনো একজন প্রার্থী দুই জায়গাতে দাঁড়ালো, দুই জায়গাতেই জিতে গেল, তাহলে এখন কি হবে? আমি পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনের উদাহরণ দিয়ে বোঝাই। পশ্চিমবঙ্গে টোটাল বিধানসভা সিট হলো 294টা। এখন কোনো একজন ব্যক্তি আছে হয়তো মিস্টার আর, ইনি এই 294টার ভেতর যে কোনো দুটো কেন্দ্রে হয়তো ভোটে দাঁড়িয়েছেন। এই একটা বিধানসভা কেন্দ্র, এই একটা বিধানসভা কেন্দ্র, এই দুটো বিধানসভা কেন্দ্রে মিস্টার আর ভোটে দাঁড়িয়েছেন। এখন গণনার পর দেখা গেল যে এই মিস্টার আর এই দুটো কেন্দ্রেই জিতে গেছে, তাহলে হিসাব মতো এই মিস্টার আর এই দুটো কেন্দ্রেরই একজন এমএলএ। এখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো একজন ব্যক্তি দুটো জায়গার এমএলএ থাকতে পারে না, আর এর জন্যই যেদিন গণনা হবে তার ঠিক আগামী 14 দিনের ভেতর এই মিস্টার আর কে ডিসাইড করতে হবে যে সে এই দুটোর ভেতর কোন বিধানসভা কেন্দ্র থেকে এমএলএ হবে। ধরলাম এই মিস্টার আর ডিসাইড করলো যে আমি এই এরিয়া থেকে এমএলএ হব, আর এরপর তাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই এরিয়াতে জেতার পর তাকে জেতার যে একটা শংসাপত্র দেওয়া হয়েছিল সেটাকে খারিজ করে দিতে হবে। অর্থাৎ এই মিস্টার আর কে বলতে হবে যে আমি এই এরিয়া থেকে সরে যাচ্ছি। এখন যখন এই মিস্টার আর এই এরিয়া থেকে সরে যাবে তখন এই এরিয়াতে কিন্তু আর জয়ী প্রার্থী কেউ থাকলো না, ফলে এই সিটটা কিন্তু ভ্যাকেন্ট থেকে যাবে। এখন এই সিটে আবারও নির্বাচন করাতে হবে। ধরলাম এইটা হলো 88 নম্বর বিধানসভা, তাহলে এই 88 নম্বর বিধানসভার যে এরিয়া, ওই এরিয়াতে এই এখন যেমন ভোট হয়েছে আবারও কিছুদিন পর আরো একবার ভোট হবে, আর এই ভোটটা হবে আগামী 6 মাসের ভেতর। এটাকেই বলা হয় উপনির্বাচন। মেইন নির্বাচনের পর ছোট ছোট জায়গাতে আবারও যে নির্বাচনটা হয় সেটাকে বলা হয় উপনির্বাচন, আর এই উপনির্বাচনটা নির্বাচন শেষ হওয়ার আগামী 6 মাসের ভেতর কন্ডাক্ট করে ফেলতে হয়। এবার এই সিচুয়েশনে কি হয়, এই মিস্টার আর ইনি তো কোনো না কোনো পার্টির হয়ে দাঁড়ান। তো ধরলাম এই মিস্টার আর ওয়াই পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন। এবার আগামী 6 মাসের ভেতর আবারও যে উপনির্বাচনটা হবে তখন এই ওয়াই পার্টির থেকে আরো একজন ব্যক্তি এই কেন্দ্রে দাঁড়াবে মিস্টার আর ছাড়া। মিস্টার আর ছাড়া অন্য যে কোনো একজন ব্যক্তি ওয়াই পার্টির হয়ে এই কেন্দ্রে দাঁড়াবে, আর অন্যান্য পার্টির থেকেও এই কেন্দ্রে দাঁড়াতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে উপনির্বাচনে যাই হোক না কেন এই রকমের সিচুয়েশন হলে এই পার্টির যে ক্যান্ডিডেট এই বিধানসভা কেন্দ্রে দাঁড়ায় তিনি জিতে যান। তবে এখানে যদি এই পার্টি না হয়ে অন্য কোনো একটা পার্টির ক্যান্ডিডেট যদি জেতে, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই বিধানসভা ভবনে গিয়ে এই কেন্দ্র থেকে ওই অন্য পার্টির মেম্বারই ওই বিধানসভা ভবনে বসবে। তো এটা একটা সিম্পল ব্যাপার। এই বিষয়টা আশা করি বোঝা গেল। এবার এখানে আরো দুটো বিষয় আছে, একটা হলো উপনির্বাচন আর একটা হলো পুনর্নির্বাচন। দুটো প্রায় একই রকম শোনায়, তবে একটু পার্থক্য আছে, আমি বলে দিই। মেইন নির্বাচন হওয়ার পর কিছুদিনের ভেতর যদি কোনো কোনো জায়গায় মানে কিছু জায়গায় আবারও ইলেকশন বা নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে ওই নির্বাচনটাকে বলা হয় উপনির্বাচন বা পুনর্নির্বাচন। ওই আবারও ইলেকশন বা আবারও নির্বাচনটা যদি পুরো একটা বিধানসভা কেন্দ্র বা পুরো একটা লোকসভা কেন্দ্র জুড়ে হয় সেক্ষেত্রে তাকে বলা হয় উপনির্বাচন। আর কোনো একটা লোকসভা বা কোনো একটা বিধানসভা কেন্দ্রের ভেতর একটা দুটো বা অল্প কিছু বুথ নিয়ে যদি আবারও নির্বাচন হয় সেক্ষেত্রে তাকে বলা হয় পুনর্নির্বাচন। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরলাম এই 294টার ভেতর যে কোনো একটা বিধানসভা কেন্দ্র আছে হয়তো 224 নম্বর বিধানসভা কেন্দ্র বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এবার এর ভেতর হয়তো
178টা বুথ রয়েছে। মানে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির যখন নির্বাচন হয় বা যখন বিধানসভা নির্বাচন হয় তখন এই বিধানসভা কেন্দ্র থেকে টোটাল 178 জায়গায় ভোট হয়। এবার ধরলাম যে এই 178টা বুথের ভেতর 5টা বুথে হয়তো ঝামেলা হয়েছে, তার জন্য এই 5টা বুথে আবারও হয়তো ইলেকশন বা নির্বাচন করানো প্রয়োজন। সেক্ষেত্রে এই 5টা বুথে যে নির্বাচন হবে সেটাকে বলা হয় পুনর্নির্বাচন। আর কোনো কারণে যদি এই 178টা বুথেই আবারও নির্বাচন করাতে হয় সেক্ষেত্রে তাকে বলা হয় উপনির্বাচন। তাহলে এই বিষয়টাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি পরের প্রশ্নটায় আসি, যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোনো একটা পার্টি হয়তো বেশি সংখ্যক সিটে জিতে গেল, ধরলাম তাহলে টোটাল কত 294টা সিট। তাহলে এর ভেতর হয়তো কোনো একটা পার্টি, এই পার্টি ওয়াই এই পার্টি হয়তো 165টা সিটে জিতে গেল। মানে এই 294টার ভেতর 165টা সিট বা 165 জায়গায় এই পার্টি ওয়াই এর ক্যান্ডিডেটরা জিতে গেছে। তাহলে অন্য আরো কটা সিট পড়ে থাকলো? আরো সিট পড়ে থাকলো হলো 129টা। এই 129টা সিট অন্যান্য বিভিন্ন পার্টির বিভিন্ন ক্যান্ডিডেটরা জিতেছে, এইটা হলো। তাহলে এই সিচুয়েশনে এই পার্টি ওয়াই কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। এবার এই পার্টি ওয়াই এর ভেতর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, তিনি হলেন মিস্টার কিউ। তিনি হয়তো যে বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন সেই কেন্দ্রে জিততে পারলেন না। মানে এই কেন্দ্রে যে জিতেছে তারা হলো এই 129টা সিটের ভেতর যে কোনো একজন ব্যক্তি বা যে কোনো একটা পার্টির একজন ব্যক্তি। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই 165 জন পশ্চিমবঙ্গের ওই বিধানসভা ভবনে বসবে। এখন এই 165 জনের ভেতর কিন্তু এই মিস্টার কিউ নেই, অথচ মিস্টার কিউকে আমার বিধানসভা ভবনে প্রয়োজন। তো এই ক্ষেত্রে মিস্টার কিউ কি করতে পারে? এই অবস্থায় সাংবিধানিক যে নিয়ম আছে সেটা বলি। এই যে 165 জায়গায় পার্টি ওয়াই এর ব্যক্তিরা রয়েছে, এর ভেতর যে কোনো একটা জায়গাতে পার্টি ওয়াই এর যে ব্যক্তি আছে তিনি রিজাইন দিয়ে দেবেন, অর্থাৎ তিনি তার পদ থেকে সরে যাবেন। ধরলাম এই 165 সিটের ভেতর 150 নম্বর লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা 150 নম্বর বিধানসভা যে কেন্দ্র, তাতে পার্টি ওয়াই এর ব্যক্তি ছিল মিস্টার ডি। এবার এই মিস্টার ডি এই পার্টি ওয়াই এর কথা মতো এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে রিজাইন দিয়ে দেবেন, অর্থাৎ তিনি এই পদটা 150 নম্বর বিধানসভা কেন্দ্র থেকে ছেড়ে দেবেন। এখন মিস্টার ডি যদি এই বিধানসভা কেন্দ্র ছেড়ে দেয় তাহলে এই বিধানসভা কেন্দ্র ফাঁকা হয়ে গেল। এবার এই ফাঁকা বিধানসভা পূরণ করার জন্য আবারও নির্বাচন করাতে হবে, অর্থাৎ উপনির্বাচন করাতে হবে। ওই উপনির্বাচনের সময় এই মিস্টার কিউ এই এরিয়াতে দাঁড়াবেন। এখন প্রশ্ন হলো যে এই এরিয়াতে যখন আবারও উপনির্বাচন হবে তখন পার্টি ওয়াই থেকে যেমন মিস্টার কিউ দাঁড়াবে সেই রকম অন্যান্য পার্টির মেম্বাররাও তো দাঁড়াবে। এখন যদি এই নির্বাচনে মানে উপনির্বাচনে গিয়েও মিস্টার কিউ হেরে যায় তখন কি হবে? তো এইরকম সিচুয়েশন নর্মালি হয় না। যদি হেরেও যায় সেক্ষেত্রে এইরকম যেমন একটা বিধানসভা কেন্দ্র থেকে বেরিয়ে বাদ দেওয়া হয়েছে, সেই রকম এখান থেকে আরো একটা বিধানসভা কেন্দ্র থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে আবারও উপনির্বাচন হবে, সেখানে মিস্টার কিউ দাঁড়াবে, গিয়ে সেখানে জিতে যাবে। এইরকমটা নর্মালি হয়ে যায়। এখন পরের ওই কন্ডিশনটা যাতে না হয় সেই জন্য এই 165টা যে কেন্দ্রে পার্টি ওয়াই জিতে গেছে তার ভেতর এমন একটা কেন্দ্র বেছে নেওয়া হয় যেখানে মিস্টার কিউ কনফার্ম জিতবে এটা দেখা যায়। এই 165টা কেন্দ্রের ভেতর এমন কোন কেন্দ্র আছে যেখানে মিস্টার কিউ দাঁড়ালে কনফার্ম জিতবে, তাহলে পার্টি ওয়াই সেই কেন্দ্র থেকে ওই ব্যক্তিকে রিজাইন করে দিতে বলে। তো এই হচ্ছে পুরোপুরি সিস্টেমটা। এবার এই সিস্টেমটা আরো একটা সিচুয়েশনে হয়। আমি এইরকম আরো একটা ফিগার আঁকি। কি বললাম? 294টা সিট রয়েছে। এবার এর ভেতর এই যে পার্টি ওয়াই এ টোটাল 165 জায়গায় জিতেছে, তাহলে অন্যান্য পার্টি মিলিয়ে টোটাল 129টা জায়গায় জিতেছে। এবার ওই অন্যান্য পার্টিদের ভেতর একটা পার্টি হয়তো আছে যে জেড পার্টি, আর এই জেড পার্টির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে মিস্টার টি। এবার সিচুয়েশনটা কি হবে? এই 129 জন অন্যান্য বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন জায়গায় জিতে গেছে। এবার এই 129 জায়গার ভেতর আমি একটা বিধানসভা কেন্দ্র ধরলাম 202 নম্বর বিধানসভা কেন্দ্র আছে। এই যে টোটাল 129টা বিধানসভা কেন্দ্র এই 294টার ভেতর, তার ভেতর 202 নম্বর বিধানসভা কেন্দ্রে 3টে পার্টির থেকে ভোটে দাঁড়িয়েছিল, পার্টি ই, পার্টি ডাব্লিউ আর পার্টি জেড। এবার গণনার পর দেখা গেল যে এই ডাব্লিউ পার্টি জিতে গেল।
তার মানে জেড পার্টি থেকে মিস্টার টি কিন্তু হেরে গেছে। এবার এই সিচুয়েশনে কি হবে? তাহলে যে বিধানসভা ভবন, এই বিধানসভা ভবনে কারা কারা যাবে? পার্টি ওয়াই থেকে 165 জন আর অন্যান্য পার্টি থেকে 129 জন। এবার অন্যান্য পার্টি থেকে 129 জনের ভেতর 202 নম্বর বিধানসভা কেন্দ্র থেকে পার্টির যে ব্যক্তি দাঁড়িয়েছিল সে কিন্তু এইখানে যাবে। এইবার আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমাদের এই বিধানসভা কেন্দ্রে এই মিস্টার টি কে প্রয়োজন, মিস্টার টি কে এই বিধানসভা কেন্দ্রে পাঠাতেই হবে। এবার এই মিস্টার টি কোথায় দাঁড়িয়েছিল? জেড পার্টি থেকে। জেড পার্টি তো হেরে গেছে, তাহলে মিস্টার টি তো আর বিধানসভা কেন্দ্রে যেতে পারবে না, মানে বিধানসভা ভবনে যেতে পারবে না। তাহলে এই মিস্টার টি কে বিধানসভা ভবনে পাঠানো হবে কিভাবে? এর জন্য কি হবে? উপনির্বাচন। আর এর ক্ষেত্রেও খানিকটা এইরকম টাইপের সিচুয়েশন। কি রকম সিচুয়েশন হবে? এই 129টা সিটের ভেতর জেড পার্টি যে যে জায়গায় জিতেছে সেই সমস্ত জায়গার ভেতর এমন একটা জায়গা বেছে নেওয়া হবে যেখানে মিস্টার টি যদি আবারও নির্বাচনে দাঁড়ায় তাহলে কনফার্ম জিতে যাবে। তো সেই রকম একটা বিধানসভা কেন্দ্র দেখে এই জেড পার্টির ওই ব্যক্তিকে বলতে হবে যে আপনি রিজাইন করে দিন, আপনি আপনার পদ থেকে সরে যান। তাহলে ওই কেন্দ্রে আবারও উপনির্বাচন হবে, ওই উপনির্বাচনে মিস্টার টি দাঁড়াবে। মিস্টার টি ওই নির্বাচনে দাঁড়ালে ওখানে জিতে গিয়ে এই বিধানসভা ভবনে চলে যেতে পারবেন। এই হচ্ছে পুরোপুরি সিস্টেম। এই বিষয়টাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ওই পয়েন্টের কথা বলি যে কোনো একজন প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়ে গেল, তাহলে আবারও কি ওখানে গণনা করানো যাবে? যাবে। তারও একটা সিস্টেম আছে। কিভাবে হবে? ধরলাম পশ্চিমবঙ্গে এই যে 294টা বিধানসভা কেন্দ্র আছে এর ভেতর 65 নম্বর বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হচ্ছে। আচ্ছা, এই বিধানসভা কেন্দ্রে হয়তো 3 জন পার্টির থেকে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, পার্টি জি, পার্টি এইচ আর পার্টি কে। আর গণনার সময় একটা এক্সট্রা টেবিল থাকবে যেটা নোটার জন্য স্লট থাকবে। এবার ধরলাম যে গণনার পর এই পার্টি এইচ জিতে গেল এবং পার্টি এইচ কে জয়ী ঘোষণা করে দেওয়া হলো, তাকে জেতার শংসাপত্র দিয়ে দেওয়া হলো, সমস্ত সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, সমস্ত কাজ শেষ। সিম্পল। এইবার বিষয়টা হলো যে এই বিধানসভা কেন্দ্রে আবারও গণনা করানো যেতে পারে। ধরলাম এই পার্টি এইচ যত ভোট পেয়েছে পার্টি জি তার থেকে কিছুটা ভোট কম পেয়েছে, সেক্ষেত্রে এই পার্টি জি হাইকোর্টের কাছে যেতে পারে। পার্টি জি হাইকোর্টের কাছে গিয়ে বলতে পারে যে এইরকম একটা গণনা হয়েছে, গণনা ঠিকঠাকই হয়েছে, কিন্তু ফাইনাল রেজাল্টের পর আমাদের মনে হচ্ছে কোথাও না কোথাও হয়তো একটা গাফিলতি রয়েছে, কোনো না কোনো সমস্যার কারণে এই পার্টি এইচ কে বেশি ভোট দেখাচ্ছে আর সেই হিসাবে পার্টি এইচ কে জয়ী বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। পার্টি জি হাইকোর্টকে রিকোয়েস্ট করবে যে আপনি একটা অর্ডার বার করুন যাতে এই বিধানসভা কেন্দ্রে আবারও গণনা করা যায়। এক কথায় পার্টি জি হাইকোর্টকে রিকোয়েস্ট করবে যাতে এই বিধানসভা কেন্দ্রে আবারও গণনা করানো যায়। আর সেই রিকোয়েস্টের সময় বিভিন্ন কারণ এই পার্টি জি কে স্পেসিফাই করতে হবে যে এই কারণে আমি আবারও গণনা করাতে চাই। এখন হাইকোর্ট যদি মনে করে যে পার্টি যে সমস্ত আর্গুমেন্ট দিয়েছে, যে সমস্ত যুক্তি দিয়েছে সেগুলো ভ্যালিড, সেক্ষেত্রে হাইকোর্ট একটা অর্ডার দিতে পারে এই লেজিসলেটিভ কেন্দ্রে যে গণনা হচ্ছে ওই গণনার যে রিটার্নিং অফিসার তার উদ্দেশ্যে একটা অর্ডার দিতে পারে। হাইকোর্ট এই রিটার্নিং অফিসারের উদ্দেশ্যে একটা অর্ডার দেবে যে আপনি এই কেন্দ্রে আবারও গণনার ব্যবস্থা করুন। তো সেক্ষেত্রে তখন এই কেন্দ্রে আবারও গণনা হবে। তবে এখানে খুব স্পেসিফিক একটা পয়েন্ট আছে যে এই রকমের অ্যাপ্লিকেশন কখন করা যাবে, যখন এই দুটো পার্টির ভেতর ভোটের ব্যবধান খুব কম হবে, 2000, 2500, 4000 বা 5000-এর ভেতরে যদি ব্যবধান হয় সেক্ষেত্রে এই পার্টি হাইকোর্টকে অ্যাপিল করতে পারে। কিন্তু যদি এই দুটো পার্টির ভেতর ভোটের ব্যবধান অনেক বেশি হয়ে যায়, 10,000, 12,000, 15,000, 20,000, 30,000 যদি ভোটের ডিফারেন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর এই অ্যাপিলটা করা যায় না। আর এই পার্টি জি যদি অ্যাপিল করতেও যায় সেক্ষেত্রে যখন ঘোষণা করা হয়ে যাবে অর্থাৎ বিজয়ী ঘোষণা করা হয়ে যাবে তার থেকে আগামী 24 বা 48 ঘন্টার ভেতর হাইকোর্টে এই অ্যাপিলটা করতে হবে, তাহলেই এই পুনরায় গণনা হতে পারে। তাহলে কি বললাম, এটা বিজয়ী ঘোষণা করার পর এই হচ্ছে সিস্টেম। আর যদি বিজয়ী ঘোষণা না হয় অর্থাৎ তার আগেই যদি কোনো পার্টির মনে হয় যে না কাউন্টিং বা গণনার ক্ষেত্রে কোথাও না কোথাও কোনো সমস্যা হচ্ছে পার্টির দিক থেকে বা যারা গণনা করছে তাদের দিক থেকে বা পুরো সিস্টেমের দিক থেকে কোথাও কোনো রকম কোনো ত্রুটি মনে হচ্ছে, সেক্ষেত্রে এখানে যে কোনো পার্টি এই বিধানসভা কেন্দ্রে আবারও গণনার জন্য অ্যাপিল করতে পারে। তবে সেই রিকোয়েস্টটা তখন এই আরওকেই করবে, তখন আর হাইকোর্টে যেতে হয় না।
ফাইনাল জয়ী ঘোষণা করার আগে যদি আবারও পুনরায় গণনা করতে হয়, সেক্ষেত্রে ওই অ্যাপিলটা এই আরও বা রিটার্নিং অফিসার যিনি থাকেন তাকে করতে হয়। তো এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভোট গণনা নিয়ে অলরেডি আমাদের আরো দুটো ভিডিও তৈরি করা রয়েছে, ওই ভিডিও দুটোকে দেখতে পারেন।